7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। কখনোই আমরা দেখি না এখানে মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত। এবার ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। অভিযান চালাবে ঢাকার 2 সিটি। বাড়িতে এডিসের লার্ভা পেলে আইনি ব্যবস্থার ঘোষণা। 8 দিনে 6 শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধে কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয়, দাবি আইনজীবীর। কালকের মধ্যে জবাব না পেলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী। দেশে রোপণ করা হবে 25 কোটি গাছ। কর্মসূচি সফল করার নির্দেশনা প্রধানমন্ত্রীর। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশীয় পদ্ধতিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও। নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার মহারণ আজ। ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। সেরাটা চান কোচ পিটার বাটলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসাবাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট। সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্যে বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখি না এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। ফোকা দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরায় ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। MA আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই বাসাবাড়িতে পানি জমে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুরু হলো বিশেষ মশক নিধন ও সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ব্যানার, প্লেকার্ড হাতে 2 সিটির পরিচ্ছন্নতা কর্মী, কর্মচারী ও চিকিৎসকরা এতে অংশ নেন।
এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এবার হেমোরোজিক বা ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গুর সিজন চলে আসছে, আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই। আমরা ঢাকা মহানগরীতে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় ৬০টা ওয়ার্ডে ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টা ওয়ার্ডে। আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। আমাদের মোবাইল টিম যাবে, যদি কোনো বাড়িতে অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ লেট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। এদিকে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। আগামী ৩ মাসব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হবে রাজধানী জুড়ে। এ সময় নাগরিকদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ৩ মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন ৫ জনকে ১০ জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব, এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করা হবে বলেও জানান তিনি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ২৪ ঘন্টায় হামে মৃত্যু হয়েছে ৩ জনের। নতুন শনাক্ত রোগী ১০৩২ জন। এদিকে ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, আর এতে শঙ্কা বাড়ছে আবারও হামের সংক্রমণ বাড়ার। সেই সঙ্গে অতিরিক্ত গরমে শিশুদের চিকেন পক্স ও ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। সংক্রমণ এড়াতে অসুস্থ শিশুদের আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ৩ মাসের কম সময়ে ৬ শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে হাম। পাশাপাশি আক্রান্ত হয়েছে প্রায় ৯০,০০০ মানুষ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই আক্রান্ত হয়েছে পরিবারের অন্য সদস্য থেকে, আবার কেউ সংক্রমিত হাসপাতাল থেকেই। সবসময় বাসায় থাকতে, মানুষের ভিড়ের মধ্যে না বের হতে, তাহলে ছড়াতে পারে এটা। আবার নারী শিশু নিয়ে যাওয়ার পরে মনে করে জায়গায় ভর্তি করার কোনো আর পরিবর্তন হয় না, কোনো আর বেশি হয়ে যায়। বাসায় কারোর হয়নি, কিন্তু ওর যেখানে ভর্তি করছিলাম ওখানে অনেক বাচ্চাদের হাম ছিল, তার পরবর্তী যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন আক্রান্তের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। ঈদের ছুটি শেষে স্কুল খোলা নিয়ে তাই শঙ্কায় চিকিৎসকরা। বলছেন এতে আবারও বাড়তে পারে হামের সংক্রমণ। হামের সংক্রমণ হচ্ছে এখনো, তবে পূর্বের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে আমার। পেশেন্ট কম পাচ্ছি, তবে ছুটির পরে এখন আবার মানুষের সমাগম বেড়ে যাবে। রাজধানীতে স্কুল কলেজ খুলে যাবে, এই সময় আবার একটা হামের সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। অতিরিক্ত গরমে হামের সঙ্গে সঙ্গে শিশুদের চিকেন পক্স, ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাদের পরামর্শ, হাম যাতে না ছড়ায় অসুস্থ শিশুদের রাখতে হবে আইসোলেশনে। হামের পাশে চিকেন পক্স, ভাইরাল ফিভার, ডায়রিয়া, গরমে ডায়রিয়াও বেড়ে যাবে। যতটুকু সম্ভব যে আইসোলেশন রাখা এবং তার ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। হামে আক্রান্ত শিশুদের সঠিক আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দিলেও অনেক শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 7 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বন্ধের কারণ দর্শানোর নোটিশ আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। আইনিভাবে মোকাবিলা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নোটিশের জবাব না দিলে রোববারের মধ্যে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলায় 6 নবজাতকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পরে হাসপাতালটি বন্ধে শোকজ নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নবজাতকের মৃত্যুর জেরে আদ্দিন হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয় বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। আইনজীবীর পক্ষে সাফাই দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কি ধরনের সুবিধা দিবে বা দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক। সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। কারা তারা? প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে, তারাও সমাজের একজন ব্যক্তি। তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? এদিকে স্বাস্থ্যমন্ত্রী দুপুরে বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন। কারণ দর্শানো নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, ইলেকট্রিসিটিতে চলবে। বৃহস্পতিবার 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স, ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। অপেশাদারিত্বের কারণে 2 জনের বিরুদ্ধে সাময়িক অব্যাহতির কথা জানিয়ে নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে হাসপাতালটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তুরস্ক বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2 দেশের কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতের পরে তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেয় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। 14 জুন কক্সবাজারের ডুলা হাজারা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরামর্শ দেন স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের। গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে প্রান্তিক মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ চালিত এই অ্যাম্বুলেন্স তৈরি করা হবে, যার নকশা করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ইলেকট্রিসিটিতে চলবে, এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 3 পর্যায়ে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এতে আমদানি নির্ভরতা কমবে এবং কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষু রোগীকে উপজেলা কমপ্লেক্স আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য। ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের
বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সের ডিজাইন করা হবে এবং ধাপে ধাপে উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে। আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে কাল। তার আগে চলছে সরকার দলীয় সংসদীয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সভায় যোগ দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সংসদীয় কার্যপ্রণালী ও বাজেটে পেশ করা সহ নানা বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিএসএফের পুশিন ঘিরে সীমান্ত উত্তেজনা। গত ২৪ ঘন্টায় ৮ জেলা দিয়ে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ বাহিনী, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিন রাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবি সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। পুশিন বাংলাদেশের জনগণের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে ওই ৬ জন শূন্যরেখায় অবস্থান করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও পুশিনের চেষ্টায় বিএসএফ। দিনাজপুরের সীমান্ত এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। হিলির খাসুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৫ নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রুখে দেয় বিজিবি। পঞ্চগড় সীমান্তে শিশুসহ ১০ জনকে বিএসএফের পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না নেয়ায় ৩১ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ ওই ১০ জন। এদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ ৯টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। দিনরাত পাহারা দিচ্ছেন তারা। আতঙ্কিত হলেও বিজিবির পাশে থেকে পুশিন রুখতে মরিয়া স্থানীয়রা। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেওয়ার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পুশিন করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই পরিস্থিতি নিয়ে আমরা ডিউটি করতেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়েও তার কাটার গেট খুলে ২৮ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার ৪ উপজেলায় প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি ২৪ ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এখানকার সীমান্ত থেকেও বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিদ্যুতের দাম বাড়ালেও নিম্ন আয়ের ৬৫% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় ডিজিটাল দামও বাড়ায়নি সরকার। সচিবালয়ে ব্রিফ করেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বোঝা বর্তমান সরকারকেই বহন করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির চাপে জনজীবন ক্ষোভ প্রকাশ করে দাম কমানোর দাবি উঠেছে। এদিকে বিদ্যুৎ সাশ্রয় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এরই মধ্যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, নিম্ন আয়ের ৬৫% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। এমনকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি। বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না। 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে
এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার, সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি এবং অতিরিক্ত আমদানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে এ খাতে বিশাল ভর্তুকির তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি। আমাদের দেশের মাটির নিচে নিশ্চিতভাবে বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে, তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? যে এই অপরাধগুলি যখন প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে, লুটপাটের কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, খেলাফি ঋণের দিকে তাকাই, এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। দুর্নীতির যে একটা চক্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পেশাজীবী সহ জনপ্রতিনিধি ও নীতি নির্ধারকরা। পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও সচেতনতা তৈরির আহ্বান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর। এ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু রক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিলে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। বলেন, বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকর করতে হবে। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি আমি প্রত্যাশা করি এবং দ্রুত থেকে দ্রুততমের ভিতরে সেই শাস্তি যেন কার্যকর হয় তা আমি দেখতে চাই। রাজধানীর শাহবাগে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে তুলে ধরা হয়, দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, আর 14 বছর পর্যন্ত 85% শিশু সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। এই যে 4.5 লাখ কেসেস এখনো যে পেন্ডিং আমরা বলছি, আমার খালি প্রশ্ন আসে, হোয়াট উইল ইট টেক এই কেসগুলার জাস্টিস দেওয়ার জন্য? সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে কাজ করলে নির্যাতন ও শিশু হত্যার ঘটনা কমে আসবে। ডেপুটি স্পিকার বলেন, সমন্বিত উদ্যোগে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং আমরা চাই আওয়াজটা উঠুক, এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আওয়ার চাইল্ড। ইনভেস্টিগেশন এবং জাস্টিস নিশ্চিত করা যায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। তরুণদের টার্গেট করে হানি ট্র্যাপ আদায় করত মুক্তিপণ, ফাঁদে ফেলে উবার চালক লোকমান সর্দারকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পিআইবি। এদিকে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকেও গ্রেফতার করেছে র্যাব 4। তরুণদের টার্গেট করত একটি চক্র, হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দাবি করত মুক্তিপণ। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগে চক্রের মূল হোতা SM সালমান সহ 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তুরাগ নদ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা লোকমানও এ চক্রের শিকার বলে জানানো হয়। মূলত লোকপাটের গাড়িটা হচ্ছে সে ভাড়া চায় 30 তারিখ মধ্যরা তাকে এই আসামি ফোন থেকে তাকে ফোন দেয়, আসতে বলে, কথা বলতে বলে, আসো একটা পর্যায়ে তার চাপের করে সে কার নিয়ে এদিকে ইতালি, জার্মানি বা ইউরোপে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে এমন একাধিক ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার কথা জানিয়েছে। আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরও কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব ৪। আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। প্রতীক্ষার পর অবশেষে বিনা বাধায় দিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি। বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার পথে কয়েকজন সিজেপি কর্মীকে আটকের তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রাণপুরুষ অভিজিৎ দীপকে বিমানবন্দর থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় না গিয়ে যন্তর মন্তরে সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনই এখন তাদের মূল লক্ষ্য। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। 14 জন ডিসিপি ও 32 জন এসিপির নেতৃত্বে মোট 12টি জনে ভাগ করা হয় নয়াদিল্লিকে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও কর্মীদের জন্য বিশেষ কিছু করণীয় ও বর্জনীয় নিয়ম জারি করা হয়। উস্কানিমূলক কোনো ফাঁদে পা না দিয়ে পুলিশকে ফুল দিয়ে শান্ত ও অহিংস উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা। একই সঙ্গে তীব্র গরমের কথা মাথায় রেখে সবাইকে সঙ্গে জাতীয় পতাকা, বই, সানস্ক্রিন এবং পর্যাপ্ত পানি রাখার পরামর্শ দেওয়া হয়। আম আদমি পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই আন্দোলনে মাঠে নামছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। নাদিম মারজান, সময় সংবাদ। সাফের হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গল টাইগার্সদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ফাইনাল ম্যাচের সবশেষ খবর জানাতে ভারতের গোয়া থেকে রিপোর্টার ফাহিম ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন, যাচ্ছে তার কাছে। ফাহিম, কি অবস্থা? বাংলাদেশ নারী ফুটবল দলের সাফের যে হ্যাট্রিক শিরোপার মিশন, সেই মিশন আর কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে এবং কি এরই মধ্যে আসলে টিমবাজ যে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে এসে প্রবেশ করেছে। আমরা নারী ফুটবলারদেরকে দেখেছি, তারা বেশ চনমনে এবং উজ্জীবিত। আসলে এই ম্যাচের আগে দলের একটা ভঙ্গুর অবস্থা ছিল, তবে শক্তিশালী নেপালের বিপক্ষে একটা দারুণ জয় পুরো দলকে বদলে দিয়েছে। আসলে আর কিছুক্ষণ আগে কিন্তু আসলে বাংলাদেশ দলের যে ফাইনালের যে একাদশ, সেই একাদশটাও কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে আসলে 2 পরিবর্তন এনেছেন হেড কোচ পিটার বাটলার। আমরা আগেও জানিয়েছি যে আসলে পরিবর্তনটা আসতে যাচ্ছে ফাইনাল ম্যাচে। সেখানে যেই পরিবর্তনগুলো ধারণা করা হচ্ছিল সেই পরিবর্তনগুলোই এলো। আসলে যে তহুরা খাতুন নেপালের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন, তার নামার পরেই কিন্তু আসলে খেলার গতি বেড়ে যায়। সেই তহুরা খাতুন শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন এবং কি রাইট উইংয়ে প্রথম 2 ম্যাচে একবারে নিষ্প্রাণ থাকা শামসুন নাহার জুনিয়র, তিনিও আসলে কিন্তু একাদশের সুযোগ পেয়েছেন শুরুর একাদশে। সেখানে বাদ পড়েছেন নেপালের ম্যাচে ওমহেলা মার্মা ও সুরভি আকন্দপ্রীতি। এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাট্রিক শিরোপা জয়ের একটা সম্ভাবনা এখানে আছে। এখান থেকে যদি হ্যাট্রিক শিরোপা যদি জেতে তাহলে বাংলাদেশ দল ইতিহাস গড়বে। তো বাংলাদেশ ভারত ফাইনাল নিয়ে, হাই ভোল্টেজ ফাইনাল নিয়ে ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে। এই ছিল আমার যেখানে আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের যেই প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু বেশ উজ্জীবিত। এবং কি ভারতের কথা যদি একটু বলে যেতে চাই, ভারত কিন্তু আসলে তাদের যেই 2019 সালে সাফের শিরোপা জয়ের পর কিন্তু তারা আসলে আর সাফের শিরোপা জেতেনি। এরপরেই কিন্তু 2 সাফে তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছিল এবং কি এবারও কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম গ্রুপ পর্বে জয় তুলে নিয়েছে। যদিও তারা যদিও ফাইনালে আবারও বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। তবে এই ম্যাচে যে বাংলাদেশ যে ভিন্ন প্রতিপক্ষ গ্রুপ পর্বের ম্যাচ থেকে, সেটা বলে দিয়েছেন ভারতের কোচ। তিনি বলেছেন যে আসলে গ্রুপ পর্বের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে এই বাংলাদেশ ফাইনালের বাংলাদেশ খুবই আলাদা এবং এই বাংলাদেশ খুবই শক্তিশালী। তবে ভারতের একটাই লক্ষ্য, আসলে যেহেতু তারা স্বাগতিক, সেই স্বাগতিক তকমা কাজে লাগিয়ে তারা কিন্তু আসলে তাদের যে হেক্সা মিশন সাফের, সেই মিশনটা ধরে রাখতে। একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আসলে এই মাঠে এখন পর্যন্ত দর্শকের তেমন কোনো আনাগোনা দেখা যায়নি। তো বাংলাদেশ ভারতের হাই ভোল্টেজ ফাইনাল নিয়ে এই ছিল পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ খবর। এই ছিল 5টার সময় সংবাদ। এবার দেখব আসন্ন বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট কাস্ট।